এক বনে টুনি তার শাশুড়ি মিনু টুনটুনি আর তার মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুনির স্বামী টোনা অনেকদিন আগেই মারা গেছে। তারপর থেকে টুনি আর মিনু মিলে তাদের বাড়ির পাশের এক খণ্ড জমিতে মরিচ চাষ করত। একদিন, মা, আমি মরিচ নিয়ে বাজারে যাচ্ছি, আপনি টুকিকে দেখে রাখবেন। আর মা, আমি রান্না করে রেখেছি, আপনি আর টুকি সময় মতো খেয়ে নেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে বৌমা, তবে তুমি সাবধানে যেও। এরপর টুনি মরিচের ঝুড়ি নিয়ে উঠতে থাকে। আর যেতে যেতে পথে কালো কাকের সঙ্গে টুনির দেখা হয়ে যায়। কি গো সুন্দরী, মরিচ নিয়ে বুঝি বাজারে যাচ্ছ? কেন কালু দাদা, তুমি কি কানা? চোখে কি দেখতে পাও না? এখন আমার পথ ছাড়ো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আহা সুন্দরী, এত ড্যামাক দেখাচ্ছ কেন? আমি তো দেখছি মরিচ বিক্রি করতে করতে ঝালকন্যা হয়ে গেছো। আমার সাথে একদিন প্রেম করে দেখোই না, আমি ঝালকন্যা থেকে তোমাকে মিষ্টি কন্যা বানিয়ে দেবো। ছি কালু দাদা, ছি, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো সুন্দরী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। চলো না গো টুনি, আমরা দুজন বিয়ে করে কল্পনার জগতে হারিয়ে যাই। চুপ কর শয়তান, বেয়াদব মাতাল কোথাকার! তোর মতো মাতালকে কে বিয়ে করবে? হ্যাঁ, এখন আমার পথ ছাড়তো তুই? কি বললি তুই? আমি মাতাল? তোর এত বড় সাহস! নয়তো কি, সারাদিন এই তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকিস, আবার এসেছিস বিয়ে করতে? মাতাল কোথাকার, সর সামন থেকে। টুনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, তবে এবার দেখ মাতলামিটা আমার। এই বলে কালু টুনির হাত ধরে টানতে থাকে। আর তখনই টুনি হাত ঝটকা দিয়ে কালুকে একটা থাপ্পড় দেয় আর সেখান থেকে চলে যায়। আর কালু তখন গালে হাত দিয়ে বলে, ওরে আমার ঝালকন্যা রে, তোর রূপের এত তেজ, আমাকে তুই মারলি, এবার আমিও দেখবো কাল থেকে তুই বাজারে কি বিক্রি করিস, খালি রাতটা হতে দে। এরপর কালু কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর যেই না রাত হয়ে যায়, আর তখনই কালু কাক চুপি চুপি টুনিদের মরিচের বাগানে যায় আর একটা বস্তাতে করে জমির সব মরিচ নিয়ে যায়। আর জমির সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে। এরপর কালু হাসতে হাসতে বস্তা নিয়ে চলে যায়। এরপর সকালে মিনু আর টুনটুনি তাদের জমি বাড়িতে গিয়ে একেবারেই হতাশ হয়ে যায়। আরে আরে, এটা কি হয়ে গেল? মা, আমাদের জমির মরিচ গাছগুলো কি এভাবে উপড়ে ফেলে দিয়েছে? আর মরিচ গাছগুলোতে তো কোনো মরিচও নেই। হায় ঈশ্বর, তুমি এটা কি করলে? এই মরিচের গাছগুলো যে আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল, আর সেটাই তুমি কেড়ে নিলে ঈশ্বর। বৌমা, এখন তাহলে আমরা কি খাবো আর কিভাবে বা আমাদের সংসার চালাবো বৌমা? জানি না মা, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। তবে মা, আপনি চিন্তা করবেন না, আগে যেভাবে আমি সংসারের হাল ধরেছিলাম, এখন সেভাবেই আমি আমার সংসারের হাল ধরবো মা। এখন বাড়ি চলুন মা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছে তো, বলুন। এরপর দুই শাশুড়ি বৌমা হতাশা নিয়ে বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনির পরিবারে করুণ দুর্দশা নেমে আসে। ওদের খাবার মতো কিচ্ছু থাকে না। এদিকে টুকি খাবারের জন্য অনেক কান্না করতে থাকে। তখন টুনি বাধ্য হয়ে খাবারের খোঁজে বাইরে চলে আসে। টুনি বনের কোনো পাখির বাসাতেই কাজ পায় না। তখন টুনি বাজারের দিকেই যেতে থাকে। আর অনেক খোঁজাখুঁজির পর টুনি বাজারে একটি হোটেলে কাজ পায়। এরপর টুনি সেখানে সারাদিন কাজ করে।
আর বিকালে কাজ শেষে টুনি কিছু খাবার পায়। আর সেসব খাবার নিয়ে টুনি বাড়ির দিকে যেতে থাকে। আর হঠাৎই বৃদ্ধ রাজু টোনা চলে আসে। আর রাজু টোনা বলে, মারে, তোর হাতে বুঝি খাবার? মারে, আমাকে কিছু খাবার দে না রে মা। বাড়িতে আমার অসুস্থ স্ত্রী রয়েছে, তার জন্য আমি এখনো কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না রে মা। দয়া করে তুই একটু খাবার দে রে মা। না খেতে পেলে আমার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে রে মা। বৃদ্ধ রাজু টোনার কথা শুনে টুনির মনে অনেক মায়া হয়। তখন টুনি নিজের খাবারের থেকে অর্ধেক খাবার বৃদ্ধা রাজুকে দিয়ে দেয়। আর বৃদ্ধ খুশি হয়ে বলে, সত্যি রে মা, তোর মনটা অনেক ভালো। ঈশ্বর তোর মঙ্গল করুক। তবে মা, তুই আমাকে খাবার দিয়ে উপকার করলি। তবে নে কিছু বীজ। এইগুলো কিসের বীজ আমি তা জানি না, আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিল। তুই এগুলো নিয়ে যা রে মা। যদি তোর কোনো উপকারে আসে তাহলে আমি শান্তি পাবো রে মা। তবে ঠিক আছে মেশো, তবে তুমি সাবধানে বাড়িতে যেও, ঠিক আছে? তবে আমি আসি। এরপর টুনি বৃদ্ধ দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। আর বাকি খাবারগুলো তিনজনই মিলে ভাগ করে খায়। খাওয়া শেষে মিনু বলে, আহ বৌমা, কতদিন পর যে একটু শান্তি করে খাবার পেলাম, বড্ড তৃপ্তি হলো মা। তুমি ঠিক বলেছ ঠাকুমা, পেট পুরে খেয়েছি। তবে মা, তুমি যে বললে ওই বৃদ্ধ দাদুটা নাকি তোমাকে বীজ দিয়েছে, চলো চলো আমরা সেগুলো বীজ জমিতে রোপণ করে দিয়ে আসি। বীজ থেকে চারা বের না হলে আমরা কিভাবে বুঝবো ওগুলো কিসের চারা হয়েছে? হ্যাঁ রে মা, চল তবে। এরপর মিনু, টুকি, টুনি মিলে জমিতে যায়। আর তারা তিনজন মিলে ভালো করে জমিটা বীজ রোপণের জন্য প্রস্তুত করে। আর তারপর টুনি বীজগুলো জমিতে ছিটিয়ে দেয়। আর তারপর তিনজন তারা বাড়িতে ফিরে আসে। এরপর সকালবেলা আবার তারা জমিতে যায় আর গিয়ে দেখে, এ কি বৌমা, গতকালই তো বীজগুলা বুনলাম, আর এক রাত যেতে না যেতেই দেখছি বীজগুলো থেকে কি সুন্দর চারা বেরিয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এগুলো মরিচ গাছের চারা। হ্যাঁ, তবে ভালোই হলো বৌমা, আমরা আবার আগের মতো মরিচ বিক্রি করতে পারবো। তবে নাও নাও, এবার তাড়াতাড়ি মরিচের চারাগুলোতে জল দাও। এরপর মিনু আর টুকি মিলে বালতিতে করে জল নিয়ে আসে। আর টুনি চারাগুলোতে জল দিতে থাকে। এভাবে দিনরাত তারা চারাগুলোর যত্ন করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর মিনু, টুকি, টুনি মিলে তাদের জমিতে যায় মরিচের ফলন দেখতে। কিন্তু জমিতে গিয়ে তো তারা অবাক হয়ে যায়। কি বৌমা, এ আমি কি দেখছি? মরিচের গাছে মরিচ না ধরে ফুলকপি ধরেছে, তাও আবার গোলাপি রঙের। আমি কি স্বপ্ন দেখছি নাকি বৌমা? ও ঠাকুমা, তুমি এই দিন দুপুরে কিভাবে স্বপ্ন দেখবে গো? তুমি সত্যি দেখছো মরিচ গাছে গোলাপি ফুলকপি ধরেছে। আমি তো ওটাই দেখছি, আমার দেখে তো ভারী মজা লাগছে। উফ, কি সুন্দর! কি সুন্দর দেখতে! হ্যাঁ মা, তাই মনে হয়। ওই বীজগুলো মনে হয় কোনো জাদু ছিল, তাই এমনটা হয়েছে। আর ওই বৃদ্ধ মেশো বলছিল ওই বীজগুলো নাকি কোনো তান্ত্রিক দিয়েছিল। হয়তো এসব কোনো তান্ত্রিকেরই কাজ মা।
তবে যাই হোক মা, ওই বৃদ্ধের জন্য আমাদের কপাল খুলে গেল। এখন চলো আমরা এই ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে যাই। দিদি, যা তো একটা ঝুড়ি নিয়ে আয়। এরপর টুকি দৌড়ে একটা ঝুড়ি নিয়ে আসে, আর টুনি যেই না মরিচ গাছ থেকে একটা ফুলকপি নিয়ে এসে ঝুড়িতে রাখে, অমনি ঝুড়িতে আরো 3টি ফুলকপি এসে যায়। এ দেখে টুনি বলে, ও মা, এ কি? আমি তো একটা ফুলকপি রাখলাম আর সাথে সাথে 4টা ফুলকপি হয়ে গেল। মা, এ তো দেখি গো জাদুর খেলা গো, জাদুর খেলা। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না গো বৌমা। এমন কাণ্ড দেখে তারা সবাই অনেক খুশি ছিল। তারপর থেকে টুনি গোলাপি ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করত। আর টুনির এমন গোলাপি ফুলকপি দেখে বাজারে সবাই ভিড় জমাতো, আর এক নিমেষে টুনি সব ফুলকপি বিক্রি হয়ে যেত, আর টুনিও অনেক লাভবান হয়। এরপর থেকে তারা 3জনই অনেক সুখে দিন কাটাতে থাকে। আমি কোনো খাবার চুরি করতে পারিনি, বনের সবাই যে আজকে তাদের ঘরেই ছিল। খাবার যখন চুরি করতে পারোনি, তবে তুমি খাবার খুঁজিয়ে নিয়ে আসতে। কণিকা, তুমি এত চিৎকার করো না তো। তুমি তো খুব ভালো করে জানো আমি পরিশ্রম করতে একদম পছন্দ করি না, আর তাছাড়া একদিন না খেলে কেউ মরে যায় না, বুঝেছো? রাত হয়ে গেছে, এখন চলো চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে না হয় আমি তোমাকে খাবার এনে দেবো। যজ্ঞর কথা শুনে কণিকা রেগে মেগে কনককে নিয়ে ঘুমিয়ে পড়ে, আর যজ্ঞ মনে মনে বলতে থাকে, বাবা, ভাগ্যিস আমি খেয়ে এসেছি, নইলে ওই সামান্য শস্য দানা বাড়িতে নিয়ে আসলে তো আমাকে না খেয়েই থাকতে হতো। যাই বাবা, দেরি না করে আমি ঘুমিয়ে পড়ি, আমাকে যে আবার সকাল সকাল উঠতে হবে। বাবা মা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তোমরা আমাকে দয়া করে কিছু খেতে দাও, ক্ষুধার জ্বালায় আমার যে পেট ব্যথা করছে। বাবা, ও বাবা, মা, ও মা। যজ্ঞ, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, যাও যাও, তুমি আমার আর কনকের জন্য খাবার চুরি করে নিয়ে এসো। যাও তো যাও, দেখো না আমার ছেলেটার যে অনেক কষ্ট হচ্ছে গো। আমি আজকে যেতে পারবো না, আমি কাল সারা রাত বৃষ্টিতে ভিজেছি, তুমি যাও, আমার শরীরটা অনেক ক্লান্ত, আজকে বরং তুমি গিয়ে খাবার চুরি করে নিয়ে এসো। হায় ঈশ্বর, বিয়ের আগে আমি যদি জানতাম এভাবে আমাকে কষ্ট করে খাবার চুরি করে খেতে হবে, তাহলে আমি আর কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। ঠিক আছে, তবে কনকের তুমি খেয়াল রেখো, আমি যাচ্ছি খাবার চুরি করতে। কণিকা রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে বিউটির বাড়ির রান্নাঘরে প্রবেশ করে। কণিকা রান্নাঘরের এদিক ওদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোনো খাবারই তার চোখে পড়ে না। হঠাৎই কণিকা একটা ড্রাম দেখতে পায়। আরে আরে, ওই যে একটা ড্রাম, নিশ্চয়ই ওখানে কোনো খাবার রাখা আছে। কণিকা উড়ে গিয়ে ড্রামের ভেতরে প্রবেশ করে। আসলে ড্রামের ভেতরে খাবারের পরিবর্তে মরিচের গুঁড়ো ছিল। ওরে বাবা রে বাবা, এখানে তো কোনো খাবার নেই, এখানে যে মরিচের গুঁড়ো, গেল রে গেল, আমার হাত পা গুলো জ্বলে গেল। কণিকার এমন চিৎকার শুনে বিউটির ঘুম ভেঙে যায়, আর বিউটি বলতে থাকে, মনে তো হচ্ছে রান্নাঘরে কোনো চোর এসেছে, আমার লাঠিটা কোথায়? বিউটি একটা লাঠি নিয়ে রান্নাঘরে যায়। এদিকে কণিকা ড্রাম থেকে কোনো রকমে বের হয়ে মরিচে মাখামাখি করে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। বিউটি আর কণিকাকে চিনতে পারে না। শয়তান চোরকে আর একটু আগে আসলেই তো আমি চিনতে পারতাম। যাই হোক বাবা, মরিচের গুঁড়োতে ওর বেশ শিক্ষা হয়েছে। ওরে বাবা, আর একটু হলে তো দম বন্ধ হয়ে আমি মারা যেতাম। ওদিকে যে আমার ছেলে কোনো খিদের জ্বালায় চটপট করছে। যাই যাই, আমি বরং টুনির বাড়িতে যাই। এরপর কণিকা টুনির বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে একটা ঈগল রাতের আধারে পাহাড়ের গুহায় প্রবেশ করে। এই বনটাই যে এখন আবার সম্বল, এই বনে থেকে পাখিদের ধরে ধরে খেতে হবে, কিন্তু আমি পাখিদের কি করে ধরবো? আমার কাছে তো কয়েকটা কেক ছাড়া আর কোনো কিছুই নেই। পেয়েছি আমি একটা বুদ্ধি, আমি বরং এই মরিচ গাছে কেকগুলোকে ঝুলিয়ে রাখবো, আর তারপর মরিচ গাছের ওপরে একটা জাল বিছিয়ে রাখবো। পাখিরা যখনই কৌতূহল বশত এখান থেকে কেক খেতে আসবে, তখনই তারা আমার জালের ফাঁদে আটকা পড়বে। না না, আমাকে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে কাজটা সেরে ফেলতে হবে, অনেক রাত হয়ে গেছে। এবার বরং আমি আমার ফাঁদ তৈরি করি। টুনি
টুনির ঘরে তো আমি চুরি করতে পারলাম না। ওই ছোট্ট টুনি কত চালাক, এত রাত অব্দি জেগে আছে। এখন আমি এত রাতে কার বাড়িতে যাব চুরি করতে? খালি হাতে বাড়িতে ফিরলে তো কনক আবার চেঁচামেচি করবে। আমি বরং তোতার বাড়িতে যাই, তোতা আর টিয়ের বাড়িতে তো সব সময় ফল থাকে। কণিকা তোতা আর টিয়ার বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা ও বাবা, মা এখনো কেন আসছে না? আমার যে আর সহ্য হচ্ছে না ক্ষুধা। ও সেসব আবার আমি কি করে জানবো? কণিকা আবার ধরা পড়েনি তো? বাবা, যে করে হোক মা ফিরবে, তুমি দেখো। কিন্তু বাবা, খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো না বাবা, যাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি বরং আগে তোতার বাড়িতে যাব, তারপর অন্যদের। অন্যদিকে কণিকা তোতার ঘরে প্রবেশ করে আর কণিকা কিছু শস্য দানা দেখতে পায়। আরে আরে বা, অনেকগুলোই তো শস্য দানা, আমার তো খুব ক্ষুধা লেগেছে, আগে বরং আমি খেয়ে নেই। এই বলে কণিকা খাবার খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে যজ্ঞ আসে। যজ্ঞকে দেখে কণিকা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও আমাকে, এ তোতা বাঁচাও আমাকে। আরে আরে কণিকা, এটা আমি তোমার স্বামী। দয়া করে চিৎকার করো না। তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করলে তো তোতা উঠে পড়বে। চোর এসেছে, আমাদের ঘরে চোর এসেছে, হাতে লাঠি নাও। ওরে বাবারে কণিকা, তাড়াতাড়ি পালাও, টিয়া আর তোতা যে জেগে গেছে, পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে ধরো, আজ যে চোরকে কঠোর শাস্তি দিতে হবে। টিয়া আর তোতা ধরার আগেই ওরা তাড়াতাড়ি পালিয়ে যায়। কণিকার যজ্ঞ একটা ডালে বসে। ওগো, এবার কি হবে গো? সব পাখিদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কোনো খাবার যে চুরি করতে পারিনি গো। কনকটা যে বড্ড ছোট গো। কণিকা, আমি যে কেকের গন্ধ পাচ্ছি, মনে তো হচ্ছে আশেপাশে কেউ কেক রেখেছে। চলো তো গিয়ে দেখি। ওরা কেকের গন্ধ অনুসরণ করে এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে ওরা সেই মরিচ গাছের কাছে আসে। মরিচ গাছে কিনা কে? চলো না গো, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেই। তখনই সেখানে কনক চলে আসে। বাবা মা, তোমরা এইখানে? তোমরা জানো আমি তোমাদেরকে কত খুঁজেছি, পেয়েছো তো খাবার? দাও না, আমাকে একটু খাবার দাও না, আমার যে খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় যে পেট ব্যথা করছে বাবা মা। বাবা, এই নে মরিচ গাছের কেক, নে বাবা খেয়ে নে। ওরা মরিচ গাছ থেকে কেক নিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই ওপর থেকে জাল এসে ওদের শরীরের ওপর পড়ে আর ওরাও জালে আটকা পড়ে যায়। যজ্ঞ, আমরা যে কারো জালে আটকা পড়ে গিয়েছি যজ্ঞ, এবার কি হবে গো? কণিকা, আমারও যে এবার খুব ভয় লাগছে গো। তোদের আর বেশিক্ষণ ভয় পেতে হবে না, এবার যে আমি এসে গেছি, এখন তো আমি তোদের খাবো। ইগল দাদা, দয়া করে আমাদের তুমি ছেড়ে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো। তোদের ছাড়ার জন্য তো আমি ফাঁদ পাতিনি, আজ তো আমি তোদের খেয়ে পার্টি করব। এগুলোর কোনো কথা না বলে ওদের ধরে খেয়ে ফেলে। গত 7 মাস থেকে তুই খাজনা দেওয়া একদম বন্ধ করেছিস। এই মাস সহ পুরো 8 মাসের খাজনা বাকি। দে তো দে, আমার খাজনার টাকাগুলো দে। মোড়ল মশাই, আপনি দয়া করে এতটা নিষ্ঠুর হবেন না, আমাকে দয়া করে একটু সময় দিন। আমার মেয়েটা যে ভীষণ অসুস্থ, ওর চিকিৎসার জন্য বেশ টাকার প্রয়োজন। আমি কাজ করে যা টাকা পাই তা দিয়ে কোনো রকম সংসার আর মেয়ের চিকিৎসার খরচা চালাচ্ছি, তার উপর এত টাকা আমি আপনাকে কোথা থেকে দেব? শোন, তোর এত কথা শোনার সময় আমার নেই। আমার খাজনার টাকা দিয়ে দে, আমি চলে যাই। বেশি কথা না বলে দে তো, টাকাগুলো দিয়ে দে। মোড়ল মশাই, এত চাপ দেবেন না, দয়া করে এই গরিবের উপর আপনি একটু সহায় হন। আমি যে বিধবা একটা পাখি, আমার দিকটা একবার ভাবুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে মাত্র 5 দিন সময় দিলাম। এই 5 দিনের মধ্যে আমি যদি আমার টাকাগুলো ফেরত না পাই, তাহলে কিন্তু আমি তোর বাড়িঘর ভেঙে দিয়ে যাব। এই বলে দিলাম, কথাটা মাথায় থাকে যেন। মাত্র 5 দিন তোর হাতে সময় আছে। আমি যে আর পারছি না সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও সৃষ্টিকর্তা। 5 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? তার মধ্যে আমার মেয়ের চিকিৎসার খরচা আছে, তার উপর আবার আমার সংসার। আমি কি করবো সৃষ্টিকর্তা? ইস, মালকিন কত কষ্ট পাচ্ছে, আবার দেখছি কাঁদছেও। ওই শয়তান মোড়লটা আবার মালিককে শাসিয়ে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন বন্ধা বানালে? আর যদি আমার কাছে মরিচ থাকতো, তাহলে আমি মালকিনকে সাহায্য করতে পারতাম।
মালকিন আমাকে সারা জীবন যত্ন আত্তি করে গেল, কিন্তু আমি তার পরিবর্তে তাকে কিচ্ছু দিতে পারলাম না। কি রে মরিচ গাছ, তুই এভাবে কেন কাঁদছিস বলতো? বুঝেছি, তোর বুঝি খুব পিপাসা পেয়েছে, তাই না রে? এই তো দেখ, আমি তোর জন্য জল এনেছি। তোর গোড়ায় জল দিলে তোর পিপাসা যে মিটে যাবে রে। না না মালকিন, আমার কোনো পিপাসা পাইনি, আমি তো শুধু তোমার কষ্ট দেখে কাঁদছি। ধুর, কষ্ট তো গরিবের ভাগ্য, তুই এভাবে কাঁদিস না। মালকিন, তোমার তো এখন বিপদের সময়, অথচ দেখো আমি এই সময় তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। সৃষ্টিকর্তা আমাকে কেন বন্ধা বানালো বলো তো? আজ যদি আমার কাছে মরিচ থাকতো তাহলে আমি তোমার উপকারে আসতে পারতাম। ধুর বোকা, তুই এসব ভেবে কিনা কাঁদছিস? তোকে বলেছি না তুই কখনো নিজেকে বন্ধা বলবি না। সব গাছে যে ফল ধরবে আর ফুল ধরবে এমনটাও তো নয়, তাই না? মালকিন, তার চেয়ে ভালো তুমি আমাকে ফেলে দাও। আমি তোমার বিপদে তোমার পাশে দাঁড়াতে পারছি না। তুমি আমাকে ফেলে দাও, শুধু শুধু আমি এখানে বোঝা হয়ে আছি। তোমাকে সাহায্য করতে না পেরে যে আমার ভীষণ কষ্ট হয়। মরিচ গাছ, তুই আর কখনো এভাবে বলবি না রে। তুই যে আমার স্বামীর হাতে শেষ স্মৃতি। আমার স্বামী যেদিন মারা গেছে তার আগের দিনই তো সে তোকে রোপণ করেছিল। আমি কিছুতেই তোকে উপড়ে ফেলতে পারবো না রে। তুই ফল দিসনি তাতে আমার কোনো আক্ষেপ নেই। তুই আর আমার মেয়ে ছাড়া যে এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই রে। কিন্তু মালকিন, এখন তো তোমার অনেক টাকার প্রয়োজন, তুমি এখন এত টাকা কোথায় পাবে? তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না রে, ঈশ্বর আমাদের একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। না, তোর গোড়ায় জল দিয়ে এবার আমায় কাজে যেতে হবে। কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে। টুনি হতাশ হয়ে মরিচ গাছের গোড়ায় জল দিয়ে কাজে চলে যায়। এভাবে 5 দিন চলে যায়। টুনি কোনোভাবেই খাজনার টাকা জোগাড় করতে পারে না। আজ 5 দিন কেটে গেল, তবুও কোনো টাকার জোগাড় করতে পারলাম না। এদিকে তো আমার মেয়েটার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে, না জানি কখন আবার মোড়ল মশাই চলে আসে। 2 দিন থেকে কাজ করে তো তেমন কোনো টাকাও পাইনি, আর মেয়েটার চিকিৎসাও আমি ঠিক মতো করাতে পারছি না। টুনি, এই টুনি, আমার টাকা কোথায় রে? আজ 5 দিন কেটে গেল, তবু আমার টাকা দেওয়ার তো সময় হয় না। দে তো দে, আমার টাকাগুলো আমাকে দিয়ে দে দেখি। মোড়ল মশাই, আসলে আমি আপনার খাজনার টাকা জোগাড় করতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি। কি 5 দিন তোকে আমি সময় দিয়েছি, তবুও কিনা তুই টাকা জোগাড় করতে পারিসনি? এই কালু, এই যা তো ওর ঘরটা ভেঙে চুরমার করে দিয়ে আয়। আমাকে তুই খাজনা দিবি না তাই না? এবার তুই দেখ আমি তোর কি হাল করি। মোড়ল কালুর দ্বারাই টুনির ঘর তছনছ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অসহায় টুনি তার অসুস্থ মেয়েকে জড়িয়ে ধরে ভাঙা ঘরেই কাঁদতে থাকে। কান্না ছাড়া টুনি যেন আর কিছুই বলতে পারে না। এদিকে মরিচ গাছও কাঁদতে থাকে। বাহ, এই বনটা তো কত সুন্দর। পরিরাজ্যে তো এমন মনোরম পরিবেশ আর খোলা হাওয়া একদম পাওয়া যায় না। আহা, চারদিকে মাঠ ঘাট কত সুন্দর, দেখে প্রাণটা একদম জুড়িয়ে গেল। কি ব্যাপার, মনে হলো কারো কান্নার আওয়াজ পেলাম। কে এভাবে কে কাঁদছে? পরি আশেপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে আর খুঁজতে থাকে ঠিক কে কাঁদছে। আরে আরে, এ কি? ওই তো একটা মরিচ গাছ কাটছে। মরিচ গাছটিকে দেখে খুব মায়া লাগছে। গিয়ে একবার দেখি তো মরিচ গাছটার কি হলো। ও মরিচ গাছ, তুমি এভাবে কাটছো কেন গো? তোমার কি হয়েছে? পরি, আমি এক বন্ধা গাছ গো, আমি কাউকে সাহায্য করতে পারি না। ওই দেখো না, দেখো ওই শয়তান মোড়ল আমার মালিকের কি অবস্থা করেছে। খাজনা না পেয়ে আমার মালিকের ঘর ভেঙে দিয়েছে। জানো পরি, আমার মালিকের অনেক ভালো, কিন্তু ওর অনেক দুঃখ গো। জানো তো, আমার খুব ইচ্ছে হয় মালকিনকে সাহায্য করতে, কিন্তু আমি পারি না গো। আরে, তুমি
একটা গাছ হয়ে কিনা পাখিদের কষ্টে এত কষ্ট পাচ্ছ, সত্যি দেখে আমি খুব খুশি হলাম। আচ্ছা বলো তো, তোমার কি ইচ্ছে আছে আর তুমি তোমার মালকিনের জন্য কি করতে চাও? আমি হলাম ইচ্ছে পড়ি, আমি যে কোনো পাখির ইচ্ছে পূরণ করি। তুমি আমাকে তোমার 3টে ইচ্ছের কথা বলতে পারবে, আমি কিন্তু 3টের বেশি ইচ্ছে পূরণ করতে পারি না। সত্যি সত্যি বলছো তুমি পরি? তুমি আমার 3টে ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। এবার তুমি তোমার 3টে ইচ্ছের কথা বলে ফেলো দেখি। পরি, আমার প্রথম ইচ্ছে তুমি আমার মালকিনের জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। আমার দ্বিতীয় ইচ্ছে হলো তুমি ওই মোড়লকে এমন শাস্তি দিবে যে ওই দুষ্টু মোড়ল আর কখনোই কোনো অসহায় পাখিদের থেকে কর বা খাজনা না নেয়, অসহায় পাখিদের ওপর যাতে আর অত্যাচার না করে। ঠিক আছে, মোড়ল উচিত শিক্ষা পাবে। আমার তৃতীয় ইচ্ছে হলো তুমি আমার কাছে মরিচ ধরিয়ে দাও, যাতে আমি আমার মালকিন সহ বনের অসহায় সব পাখিদের চিরকাল মরিচ দিয়ে সাহায্য করতে পারি। তথাস্তু, আমি তোমার এই ইচ্ছেও পূরণ করলাম। তোমার গাছে আমি জাদুই মরিচ ধরিয়ে দিয়েছি। এগুলো সোনার মরিচ। এই জাদু সোনার মরিচ দিয়ে তুমি সবাইকে সাহায্য করতে পারবে, আর এই মরিচ কোনোদিন শেষ হবে না। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই মরিচ গাছের 3টে ইচ্ছে পূরণ করার জন্য। আজ আমি পূর্ণতা পেয়েছি, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। পরি মরিচ গাছের কথা শুনে মুচকি হাসি দিয়ে আবারও উড়ে চলে যায়। আর এদিকে কি ব্যাপার, আমার এই ভাঙা ঘরটা এত সুন্দর বাড়িতে কি করে পরিণত হলো? দেখি তো কি হয়েছে। কিরে মরিচ গাছ, তোর গাছে এত সোনার মরিচ কি করে ধরলো? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। তোর গাছে সোনার মরিচ, আবার কিনা নতুন ঘর। মালকিন, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সবটা খুলে বলছি। কি সাংঘাতিক কাণ্ড! পরি তোর 3টে ইচ্ছে পূরণ করেছে। হ্যাঁ মালকিন, এখন শুধু ওই শয়তান মোড়লের শাস্তি হওয়ার পালা। আর দেখো মালকিন, আমার কাছে তো অনেক সোনার মরিচ। তুমি এই সোনার মরিচগুলো বিক্রি করে এখন থেকে তোমার ছোট্ট মেয়ের চিকিৎসা করাবে। আজ থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না গো। মরিচ গাছের কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। আর অন্যদিকে মরিচ গাছের দ্বিতীয় ইচ্ছে অনুযায়ী মোড়ল পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে। এটা আবার কি হলো? আমি তো আমার হাত পা কিচ্ছু নাড়াতে পারছি না। তাহলে তাহলে এবার আমি পাখিদের কাছ থেকে কি করে খাজনা আদায় করব? হায় হায়, আমার কি হয়ে গেল? এরপর থেকে ঈগল আর কখনোই দাঁড়াতে পারেনি, আর পাখিদের কাছ থেকে খাজনাও নিতে পারেনি। এদিকে টুনি সেই সোনার মরিচের সাহায্যে তার মেয়ের চিকিৎসা করাতে লাগে, আর তার পাশাপাশি সোনার মরিচগুলো অসহায় পাখিদের দিয়ে পুণ্যের কাজ করছিল। সুন্দরবন জঙ্গলে টুনটুনি তার স্বামী এবং ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করত। তারা ছিল বেশ গরিব। বনে তখন চলছিল বর্ষাকাল। একদিন বৃষ্টির রাতে টুনটুনি তার স্বামীকে বলে, হ্যাঁ গো, তুমি কি শুনছো? ঘরে যে খাওয়ার মতো কিচ্ছু নেই। দয়া করে তুমি একটু বাজারে যাও না গো, কিছু না হোক অন্তত কয়েকটা ফল কিনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে তুমি বাজারে যাও। আর শোনো বাবা শোনো, খাবারের জন্য তুমি বরং কিছু সুস্বাদু ফলই নিয়ে এসো। এই চুপ, একদম চুপ। যখনই দেখো মা আমি শুধু খাই খাই করবে। তোমরা কি ভুলে গেছো নাকি, হ্যাঁ, যে আমরা যথেষ্ট গরিব? বাজার থেকে আমি অত টাকা দিয়ে ফল কিনে আনবো নাকি তোমাদের জন্য? তাছাড়া অত টাকাই বা আমি কোথায় পাবো শুনি? ঠিক আছে গো ঠিক আছে, তুমি ফল না হয় নাই আনবে, কিন্তু অন্য কিছু তো আনবে তাই না? ঠিক আছে, তুমি তোমার ইচ্ছে মতোই যে কোনো খাবার নিয়ে এসো। টুনটুনির ছোট্ট মেয়ে সোনেরা এসব কথা শুনে অনেক কষ্ট পায়।
ধুর বাবা ধুর, আমার আর ভালো লাগে না। কেন যে আমরা একটু গরিব হলাম কে জানে। একটু শান্তি করে সুস্বাদু ফলও খেতে পারি না। আর ভালো লাগে না আমার। এদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে। ততক্ষণে তোমরা কমেন্টে জানাও 78 মাইনাস 56 ইকুয়াল কত হয়। আমার ছোট্ট মেয়েটা তো ফলই খেতে চাইছে, কিন্তু এখন আমি কি করব? ফল কেনার মতো অত টাকা তো আমার কাছে নেই। ফল তো খাওয়ার জন্য ঈশ্বর শুধু ধনীদেরই পাঠিয়েছে। যাই, আর কথা না বাড়িয়ে আমি বরং বাজারে চলে যাই, দেখি কি আনতে পারি। এসব কথা বলে কালু বাজারের দিকে রওনা হয়। পথে তার সঙ্গে দেখা হয় বান্টি কবুতরের সঙ্গে। আরে আরে ভাই, তুমি কোথায় যাচ্ছ বলো তো? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। হ্যাঁ ভাই, আসলে ভাই আমি তো বাজারে যাচ্ছি আমার স্ত্রী আর সন্তানের জন্য খাবার আনতে। সে যাই হোক, তা তুমি কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, আমি তো জঙ্গলে ফলের বৃষ্টি খুঁজছি। আমি পাখিদের কাছে অনেকবার শুনেছি জঙ্গলে নাকি ফলের বৃষ্টিও হয়। তাই তো ফলের বৃষ্টি খুঁজছি। ফল খেয়েছি কতদিন হয়ে গেল। ও মা, তাই নাকি? জানো তো, আমার ছোট্ট মেয়েটাও আজ ফল খাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল, কিন্তু আমি তাকে ফল এনে দিতেই পারিনি। তা তুমি যখন ফলের বৃষ্টি খুঁজছো, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও না। আমি আমার ছোট্ট মেয়েটার জন্য ফল নিয়ে যেতে চাই। চলো চলো, আমরা বরং সেই জায়গা খুঁজি যেখানে ফলের বৃষ্টি হয়। এরপর বান্টি কবুতর আর কালু মিলে ফলের বৃষ্টি পড়া জায়গা খুঁজতে থাকে। হঠাৎই জঙ্গলে বৃষ্টি শুরু হয়। এমন ঝড় বৃষ্টিতে ওরা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই তারা একটা গাছের ডালে আশ্রয় নেয়। এখন আমরা কি করবো রে বান্টি? এখন আমরা কি করবো বান্টি? এত ঝড় বৃষ্টিতে তো ফল খুঁজতে পারবো না। আরে ভাই, তুমি এত চিন্তা করো না তো। আগে বৃষ্টি পড়া বন্ধ হোক, তারপর না হয় দুজনে মিলে ফল খুঁজবো। হ্যাঁ হ্যাঁ বান্টি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। বৃষ্টি থামার পরই না হয় আমরা দুজন মিলে ফল খুঁজবো। এসব কথা বলে দুজনে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়। কালু কাক তো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ফলের গাছের নিচ দিয়ে যাচ্ছিল। তখনই কালু দেখলো গাছ থেকে অনেক অনেক ফল পড়ছে। এসব দেখে তো কালু ভীষণ খুশি হয়ে যায়। আরে আরে বাহ, ঈশ্বর তাহলে আমার কথা শুনেছে। আজ তো আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। আজ আমি অনেক ফল বাড়িতে নিয়ে যাব, আর আমার ছোট্ট মেয়েটাকে প্রাণ ভরে ফল খাওয়াবো। কালু এবং বান্টি ফল কুড়িয়ে কুড়িয়ে নিজেদের ঝুড়িতে রাখছিল। ঠিক সে সময় সেখানে চিল চলে আসে। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজন মিলে এখানে কি করছো কি বলো তো? আসলে এখানে অনেকগুলো ফল পড়েছে, তাই তো আমি এই ফলগুলো তুলছিলাম। এই ফলগুলো আমি বাড়িতে নিয়ে যাব। আমার ছোট্ট মেয়েটা যে ফল খাওয়ার জন্য বায়না ধরেছে। আজ আমার মেয়েটা পেট ভরে সুস্বাদু ফল খাবে। এসব কথা শুনে চিলের মনে অনেক লোভ হয়। সে মনে মনে ভাবতে থাকে, না না, আমাকে তো কিছু একটা করতেই হবে, যাতে এই সব ফলগুলো আমি পেয়ে যাই। তারপর তো আমি এই ফলগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো। এই কাক, এই তোর সাহস হয় কিভাবে এখান থেকে ফল নিয়ে যাওয়ার? যদি আমি এই কথা রাজার কানে গিয়ে লাগাই, তাহলে তো রাজামশাই তোদের অনেক বড় শাস্তি দেবে রে। চিলের এমন কথা শুনে কালু কাক ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি জানি না যে এখান থেকে ফল নিয়ে যাওয়া মানা। দয়া করে তুমি রাজামশাইকে কিচ্ছু বলো না। আচ্ছা আচ্ছা, সে না হয় ঠিক আছে, আমি রাজামশাইকে কিচ্ছু বলবো না। তবে তোদেরকে আমার একটা কথা শুনতে হবে, তোরা কি শুনবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বলো বলো, আমাদের কি কথা শুনতে হবে? আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। তোমরা এক কাজ করো, এই সব ফলগুলোকে একটি ঝুড়িতে ভরে দাও। আমি এই সব ফলগুলো রাজামশাইকে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি সব ফলগুলো এই ঝুড়িতে ভরে দিচ্ছি। এই কথা বলে কালু কাক সমস্ত ফলগুলো কুড়িয়ে একটি ঝুড়িতে রাখে। এই কালুকে তো আমি বেশ বোকা বানিয়ে দিয়েছি।
সে যাই হোক, এবার আমি এই ফলগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। যখন কালু তার বাড়িতে খালি হাতে ফিরে এলো, তখন টুনটুনি তাকে জিজ্ঞেস করলো, একে একে কালু, তুমি তো দেখছি খালি হাতেই বাড়িতে ফিরে এলে। তুমি কেন কিছু নিয়ে আসোনি? জানো না আমাদের ঘরে কোনো খাবার নেই। এরপর কালু কাক টুনটুনিকে সব কথা খুলে বলে। আরে আরে, ওই চিল তো তোমাকে বোকা বানিয়েছে গো। ওই চিলকে আমি চিনি, অনেক আগে থেকে চিনি। ও তো ভীষণ মিথ্যেবাদী। তুমি এখানেই থাকো, আমি বরং ওই চিলের সাথে গিয়ে কথা বলি। সে তো তোমাকে আচ্ছা বোকা বানালো। টুনটুনি চিলকে খুঁজতে খুঁজতে বাজারে চলে যায়, আর বাজারে গিয়ে দেখে চিল সেই ফলগুলো নিয়ে বাজারে একটা বড় সড়ো দোকান দিয়েছে। ফল নিয়ে যাও, ফল, তাজা তাজা ফল নিয়ে যাও। এসো ভাই এসো, আমার ফলের দোকানের সামনে এসো। রসালো রসালো তাজা তাজা মিষ্টি ফল নিয়ে যাও। আরে শোনো ভাই শোনো, আমাকে 5 কেজি ফল দাও তো। এ কি, 5 কেজি ফল একসাথে কিনা? এত ফল নেবে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার তো 5 কেজি ফলই চাই। তার জন্যই তো আমি এত বড় একটা ঝুড়ি নিয়ে এসেছি। এখন দাও তো, আমাকে জলদি করে 5 কেজি ফল দাও। এই কথা শুনে চিলটি টুনটুনিকে 5 কেজি ফল দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ফল তো দিয়ে দিলাম, এবার দাও দাও, আমাকে 100 টাকা দাও। কি বললে তুমি? টাকা দেবো আমি তোমাকে? আমার কি মাথা খারাপ নাকি শুনি? এই ফল তো আর তোমার নয়, এই ফল তো জঙ্গলের রাজা মশাইয়ের। যদি তুমি আমার কাছ থেকে ফলের জন্য টাকা নাও, তাহলে কিন্তু আমি রাজা মশাইকে সবটা বলে দেব যে তুমি চুরি করে ওনার ফল বিক্রি করছো। টুনটুনির এমন কথা শুনে চিলটি ভীষণ ভয় পেয়ে যায়। চিল এতটাই ভয় পায় যে সে তার দোকানের সব ফলগুলো টুনটুনিকে দিয়ে দেয়, তাও আবার বিনামূল্যে। আর টুনটুনি তো খুশি মনে একটি ঠেলাতে করে সবগুলো ফল তার বাড়িতে নিয়ে যায়। তো দেখলো তো বন্ধু, বুদ্ধি দিয়ে কিভাবে সব সমস্যার সমাধান করা যায়। এজন্য কখনো বিপদে ভয় পাওয়া যাবে না, আমাদের সব সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। টুনি পাখি তার নাদুস নদুস ও সুন্দর ছানা নিয়ে থাকতো। টুনি তার ছানাদের অনেক ভালোবাসতো আর তাদের খুব ভালোভাবে দেখাশোনা করত। প্রায় টুনি খাবার আনার জন্য বাইরে যেতে হতো, আর তখন তার ছানারা ঘরেই থাকতো। টুনি জানতো জঙ্গলে অনেক দুষ্টু পাখিও আছে, আর তাদের জন্য তার ছানাদের বিপদও হতে পারে। সে সব সময় এই বিষয় নিয়ে চিন্তিত থাকতো। টুনি তার ছানাদেরকে সাবধান করে দিত আর বিভিন্ন ধরনের পশু পাখিদের সম্পর্কে তাদেরকে জানাতো, যাতে করে তার ছানারা সবার সম্পর্কে জানতে পারে। এমনি ভাবেই একদিন ঘরের খাবার শেষ হতে চলেছে, এখন আমাকে বাইরে গিয়ে কোনো খাবার নিয়ে আসতে হবে, যাতে করে আমার ছানারা ক্ষুধার্ত না থাকে। দেখো ছানারা, আমি খাবারের জন্য বাইরে যাচ্ছি, তোমরা সবাই ঘরেই থেকো আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিও। যদি অচেনা কেউ থাকে তাহলে দরজা খুলবে না। আমি তোমাদেরকে যে বিপদ সম্পর্কে জানিয়েছি সেটা তোমরা মনে রেখো। হ্যাঁ মা, আমরা সাবধানে থাকবো, কিন্তু তুমি যখন ঘরে ফিরবে তখন আমরা তোমাকে কিভাবে চিনবো? আমি আমার আওয়াজ বের করব যতক্ষণ তোমরা আমাকে না চিনতে পারো যে এটা তোমাদের মায়েরই আওয়াজ। আর যতক্ষণ না তোমরা আমাকে চিনতে পারো ততক্ষণ তোমরা দরজা খুলবে না। হ্যাঁ মা, এখন তোমার কথা আমরা বুঝেছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, দরজা বন্ধ করতে ভুলো না আবার। টুনি ঘর থেকে বাইরে চলে গেল আর ছানারা দরজা বন্ধ করে দিল। চলো মা, যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ আমরা খেলা করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কেউ লাফাচ্ছিল, কেউ পুতুলের সঙ্গে খেলছিল, আবার কেউ খড় দিয়ে বাসা বানাচ্ছিল। এক ছানা তো তার বাসায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে ফিরলো। ছানারা দরজা খোলো, আমি এসে গিয়েছি। মনে হচ্ছে মা এসেছে, চলো দরজা খুলে দে। না না, মা তো বলেছিল যখন দিনে আসবে তখন আওয়াজ করবে। হ্যাঁ চলো, আমরা তাকে তার আওয়াজ করার জন্য বলবো। মা, তুমি আওয়াজ দাও যাতে আমরা তোমাকে চিনতে পারি। আর টুনি আওয়াজ করলো। হ্যাঁ, এটা তো মায়েরই আওয়াজ, আমাদেরকে দরজা খুলতে হবে। এই বলে এক ছানা দরজা খুলে দিল। মা, তুমি এসেছো?
হ্যাঁ আমার ছানারা, আমি এসে গিয়েছি। এসো সবাই খাবার খেয়ে নাও। ছানারা খাবার খেলো আর রাত হয়ে গেছে। চলো ছানারা, এবার সবাই শুয়ে পড়ো। আর সারাদিন তো তোমরা খেললে আর ঘরে সব জিনিস অগোছালো করে রেখেছো। এখন তো সব আমাকেই গোছাতে হবে। কি করব মা, তুমি তো খাবারের সন্ধানে বেরিয়ে যাও আর এদিকে আমরা ঘরেই বন্দি থাকি। হ্যাঁ আমি সব জানি, আমি বাইরে যাই আর তোমরা খেলার সুযোগ পেয়ে যাও। যাও এখন সবাই গিয়ে শুয়ে পড়ো। তখন সব ছানারা শুয়ে পড়লো। আর টুনি ভাবলো, এমন ভাবে আর কতদিন চলবে? আমার ছানাদের জন্য আমার খুব চিন্তা হয়। এরপর সকাল হয়ে যায়। দেখো ছানারা, আমি বাইরে যাচ্ছি আর তোমরা জানো তো তোমাদের কি করতে হবে। হ্যাঁ মা, আমরা জানি। তুমি আমাদেরকে নিয়ে এত ভেবো না তো। আমরা ভেতর থেকে দরজা লাগিয়ে রাখবো। যতক্ষণ না তুমি এসে আওয়াজ করবে ততক্ষণ আমরা দরজা খুলবো না মা। আমার লক্ষ্মী ছোট্ট ছানারা। এই বলে টুনি ঘর থেকে বাইরে বের হলো আর ছানারা দরজা বন্ধ করে দিল। ও তাহলে এই ব্যাপার, অনেকদিন থেকে আমি এটা লক্ষ্য করছি। এই টুনি তো খুব বুদ্ধি খাটিয়েছে, আমারও বুদ্ধি কম নয়। দেখো এবার আমি কি করে সব ছানাদেরকে বোকা বানাই, তারপর ওদেরকে ধরে খুব মজা করে খাবো। এই বলে চিল টুনির ঘরের সামনে এলো আর জোরে জোরে বলল, ছানারা আমি এসে গিয়েছি, দরজা খোলো। মনে হচ্ছে মা এসেছে। যাও গিয়ে দরজা খুলে দাও। হ্যাঁ কিন্তু মা তো তার আওয়াজ বের করলো না। মা তুমি আওয়াজ করো যাতে করে আমরা তোমাকে চিনতে পারি। আরে এই ছানারা না খুবই চালাক, এখন তো আমাকে টুনি পাখির মতো শব্দ করে ডাকতে হবে। আরে না, এটা তো অন্য পাখির আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা মায়ের আওয়াজ না। তুমি আমাদের মা নাও, আমরা দরজা খুলবো না, তুমি যাও এখান থেকে। আরে এই ছানারা দেখছি আমার থেকেও বুদ্ধিমান। আমার খুব ক্ষুধা পেয়েছে আর এদিকে খুব জোরে বৃষ্টিও হচ্ছে। আমি এক কাজ করি, দুষ্টু কাকের ওখানে যাই, ও আমার সাহায্য নিশ্চয়ই করবে। এই বলে চিল দুষ্টু কাকের বাড়িতে গেল আর কাক তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। কাক, ও দুষ্টু কাক, এ তো এভাবে উঠবে না। এর মাথায় আমি একটু পানি ঢেলে দেই, তবে এর ঘুম ভাঙবে। চিল কাকের ওপর বৃষ্টির পানি ঢেলে দিল। কে কে আমার ঘুমটা নষ্ট করে দিল? কে? আরে আমি তোর বন্ধু চিলু। কি বন্ধু, এভাবে কেউ কাকে ঘুম থেকে জাগায়? কি আর করব বন্ধু, একটা জরুরি কাজ আছে। কি এমন কাজ যে তুই আমার ঘুমটাই নষ্ট করে দিলি? আমি শুনেছি তুমি পাখি ছানা খেতে খুবই পছন্দ করো। হ্যাঁ বন্ধু, খুব পছন্দ, কিন্তু কি আর করব, আজকাল তো পাখিরা খুব সতর্ক হয়ে গেছে, ধরতেই পারি না, তাই ক্ষুধা পেটেই থাকতে হয়। আরে আজ তোর ক্ষুধা মিটবে, তুই আমার সঙ্গে চল। আমি জানি তুই যে কোনো পাখির মতোই ডাকতে পারিস। তুই আমার সঙ্গে চল, আমি যেতে যেতে তোকে সবটাই বলছি। অন্যদিকে টুনটুনের ছানারা তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল। তখন চিল আর দুষ্টু কাক সেখানে আসলো। চিল কাককে সবকিছু বুঝিয়ে দিয়েছিল। আমি তোকে যেমনটা করতে বলছি তুই তেমনটাই কর, আর দেখ মজা দেখ। দুষ্টু কাক বাসার সামনে আসলো আর টুনি পাখির মতো শব্দ করতে লাগলো। আরে মা, মনে হচ্ছে আমাদের মা এসে গেছে। ছানারা অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত। মা সত্যি তুমি এসেছো? হ্যাঁ ছানারা আমি এসেছি, এখন তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছি। ছানারা দরজা খুললো আর যেই না দরজা খুললো তখনই চিল আর কাক ভিতরে ঢুকে পড়লো। ওদের দুজনকে দেখে টুনির ছানারা খুব ভয় পেয়ে গেল। তারা উঠতে পারতো না, তাই তারা এদিক ওদিক লাফাতে থাকলো। চল বন্ধু, যতক্ষণ না টুনি আসে তার আগে এদেরকে এখান থেকে নিয়ে যায়। দুষ্টু কাক সব ছানাদেরকে একটা থলেতে ভরলো আর সেখান থেকে চলে গেল। যখন তারা যাচ্ছিল তখন টুনি পাখি তাদেরকে দেখতে পেল। এটা কেমন হলো? এরা দুজন এখানে কি করছে? আমার তো কিছুই ঠিক লাগছে না। টুনি তাড়াতাড়ি করে তার ঘরের ওদিকে এলো আর দেখলো ঘরের দরজা তো আগে থেকেই খোলা। তখন সে ঘরের ভিতরে আসলো। না, এটা কি হয়ে গেল? এটা মনে হচ্ছে ওই চিল আর দুষ্টু কাকেরই কাজ। না, এখনই আমাকে ছানাদেরকে বাঁচাতে হবে, আর তা না হলে ওরা দুজনে আমার ছানাদেরকে খেয়ে নেবে। টুনি দ্রুত ওদের পিছু নিল আর তার শুধু ছানাদেরকে নিয়ে চিন্তা হচ্ছিল। বৃষ্টির কারণে কালু কাক তার বাসায় বসেছিল। তখন সে দেখলো তার বন্ধু টুনি বৃষ্টির মধ্যে কোথাও উড়ে যাচ্ছে।
আরে টুনি থামো, এত জলদি কোথায় যাচ্ছ টুনি? টুনি গাছের উপর ডালে বসলো আর কালু বাইরে আসলো। কি হয়েছে টুনি, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর তুমি কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও, আমার মনে হচ্ছে এই দুষ্টু কাকার চিল আমার ছানাদেরকে অপহরণ করেছে। আমার ছানাদের যে খুব বিপদ। হ্যাঁ টুনি, আমি ওদেরকে এখান দিয়ে যেতে দেখেছি। ওদের কাছে একটা কাপড়ের থলিও ছিল আর তখন আমার সন্দেহ হয়েছিল। হ্যাঁ ভাই, তার জন্য আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ওরা যেন আমার ছানাদের কোনো ক্ষতি করতে না পারে আর আমিও ওদেরকে যেন উচিত শিক্ষা দিতে পাই। না টুনি, এখন শক্তি দেখানোর সময় না, এখন আমাদের বুদ্ধি বের করতে হবে। আমরা দুজন মিলে ওদের দুজনের কিছুই করতে পারবো না। তোমার কি আমার উপরে আস্থা আছে? হ্যাঁ কালু ভাই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি পাখি রাজার কাছে যাও আর ওনাকে নিয়ে তুমি চিলের এলাকায় এসো। ততক্ষণ আমি ওদের দুজনকে সামলিয়ে নিব। ঠিক আছে কাক ভাই, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আমি যতক্ষণ পর্যন্ত না সেখানে আসি তুমি ততক্ষণ আমার ছানাদেরকে দেখে রেখো। এই বলে টুনি রাজার ওখানে গেল আর কালু চিলে এলাকার দিকে রওনা দিল। ওইদিকে চিল আর কাক তাদের গন্তব্যে পৌঁছে গেছে। বন্ধু, কি প্রতিভাই না আছে তোর কাছে, তোর কারণে আজ আমরা পেট ভরে চানা খেতে পারবো। হ্যাঁ দোস্ত, তুমিও কামাল করে দিয়েছো। এই কাজে আমরা দুজন সমানভাবে বুদ্ধি খাটিয়েছি। তখন কালু কাক ওখানে চলে আসে। আরে এই বলদ আবার কোথা থেকে এলো? কি দুষ্টু কাক, এখানে কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোমরা কোনো পার্টি করছো আর আমি এসে তোমাদের মধ্যে কাবাবের হাড্ডি হলাম। যাই, আমি এখন এখান থেকে যাই, আর তা না হলে বলবে আমাদের পার্টি নষ্ট করতে এই বলদ এখানে এসেছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, যা এখান থেকে। হ্যাঁ যাচ্ছি, তাছাড়া এখানে কে থাকতে চেয়েছে? কিন্তু আমার মনে একটা শঙ্কা আছে, আমি সেজন্য একটা কথা জিজ্ঞাসা করতে চাই। যা বলতে চাও তা পরিষ্কার করে বলো। আরে বন্ধু, আমি এটা বলতে চাচ্ছি যে তুমি বাচ্চাগুলো সমান ভাগে ভাগ করবে তো? হ্যাঁ, আমরা সমান ভাগেই ভাগাভাগি করব। তুমি তোমার কাজে যাও, দূর হও এখান থেকে। ভাগ তো সমানই হবে, কারণ আমরা দুজনেই তো সমান কষ্ট করেছি। আমি তো এটাই বলতে চাচ্ছি, দেখো না ছানা আছে 60টা আর তোমরা হলে 2। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তোমরা? এখন দুষ্টু কাক খাবে 4টা আর তুমি খেয়েও 3টা, হলো না হিসাব সমান সমান? আমি কেন 3টে খাবো? আমি খাবো 4টে আর কাক খাবে 3টে, কারণ ছানা চুরি করার বুদ্ধিটা তো আমারই ছিল। হ্যাঁ, বুদ্ধি তো তোমার ছিল, কিন্তু সকল কষ্টের কাজ তো আমি করেছি আর এজন্যই আমি খাবো 4টে আর তুমি খাবে 3টে। আমি যদি এই ছানার সম্পর্কে তোমাকে না বলতাম তাহলে তো তুমি এতক্ষণ মাছি মারতে। আমি খাবো 4টে আর তুমি খাবে 3টে। কিন্তু চিল ভাই, তোমার থেকে তো দুষ্টু কাক বেশি কষ্ট করেছে আর এই জন্যই একটা বেশি তারই পাওয়া উচিত। আমি জানতাম যে তুমি ওর পক্ষই নেবে, কেননা শত হলেও সে যে তোমার ভাই। এখন কিন্তু তোমরা দুজন মিলে আমাকে রাগিয়ে দিচ্ছ। যদি আমার মাথা নষ্ট করো তাহলে সমস্ত ছানা আমি খেয়ে নেব, আমি তোমাদেরকে এর গন্ধও শুকতে দেব না। কালু ওদের দুজনকে কথার জালে ফাঁসাচ্ছিল। এদিকে টুনি গিয়ে রাজাকে সব কথা বলে দিল আর রাজা খুব তাড়াতাড়ি সিপাই নিয়ে টুনির পিছু পিছু যেতে লাগলো। দুষ্টু কাক আসলে তো একটা কাক ছিল। কালু কাকের কথা সে কিছু কিছু বুঝতে পারছিল। তখন সে বলল, এভাবে ঝগড়া করে আমরা কিছুই পাবো না, তার থেকে আমরা একটা কাজ করি, একটা ছানা আমরা কালু কাককে দিয়ে দেই আর তখন আমরা দুজন 3টে করে ছানা পেয়ে যাব খাওয়ার জন্য। যতই হোক কালু তো আমাদেরকে দেখে ফেলেছে, ও খুশি আর আমরাও খুশি। আরে তাই তো, এই কথা আমার মাথায় কেন আসলো না? মাথায় বুদ্ধি থাকলে তবেই তো আসবে, তাই না? কি বললি তুই? আরে কিছু না, আমি বলছিলাম একটা ছানা দিয়ে আমি কি করব? আমার তো সব ছানাই চাই। তোমার মাথা ঠিক আছে তো? এইসব তুমি কি আবোল তাবোল বলছো? আরে আমি আবোল তাবোল বলছি না, আমি সত্য কথাই বলছি। তোমরা এতক্ষণ পর্যন্ত এটাই বুঝতে পারোনি আমি তোমাদেরকে আমার কথার জালে ফাঁসাচ্ছি? কি কি তুমি বলছো এসব? ওদিকে দেখো, উপরে সব কিছু বুঝতে পারবে। দুষ্টু কাক আর চিল যখন উপরে তাকালো তখন দেখলো রাজা পাখি তার সিপাহী নিয়ে টুনির সাথে ওদের দিকেই আছে।
কালু, আমাদেরকে বোকা বানিয়ে তুমি ঠিক করনি। তোমাকে এ কাজে শাস্তি তো পেতেই হবে। রাজার সিপাহী এসে ওদের দুজনকে আটক করলো। তোমরা দুজন টুনি ছানা চুরি করে অনেক বড় অন্যায় করেছো। তোমাদের দুজনকে আমি জেলখানায় আটকে রাখবো। সিপাহী দুষ্টু কাক আর চিলকে নিয়ে চলে গেল। কালু কাক, তুমি তোমার বুদ্ধি দিয়ে টুনি ছানাদের জীবন বাঁচিয়েছো। আমরা তোমাকে অনেক ধন্যবাদ জানাই, আর পুরস্কার স্বরূপ তোমাকে নতুন ঘর দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছি। কালু ভাইয়া, তুমি আমার ছানাদের জীবন বাঁচিয়েছো। আমি এই উপকারের কথা জীবনও ভুলবো না। এমন করে বলো না টুনি, আমি কি শুধু শুধু তোমাকে ছেড়ে দেব? আমাকে গান শেখাতে হবে। না কালু ভাই, এটা ছাড়া আমি তোমাকে সবকিছু শেখাতে পারি। আরে আমি তো মজা করছিলাম, আর আমি তো আগে থেকে অনেক ভালো করে গান গাইতে পারি।